ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হচ্ছে জৈব রসায়নের প্রাথমিক ধারণার পার্ট 3। এটাই লাস্ট পার্ট। জেন পাসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট পার্ট। দেখো, একদম সহজ করে ভাবতে হবে। তোমরা যতটুকু যা জানো সেটার উপরই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? নতুন নতুন কনসেপ্ট অনেক থাকতে পারে, কিন্তু অর্গানিক একটা স্পেশালিটি কি, তুমি যা জানো তোমার সেই এরিয়া থেকেই অ্যান্সার করা যায়, টিকটা তুমি মারতে পারবে, ঠিক আছে? তো দেখো, একটা ফার্স্ট কোয়েশ্চেন বলি, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে অ্যাসিডিটির ঊর্ধ্বক্রমে সাজাও, আম্লিকতা বেশি কার? প্রথম তোমাদের ভাবতে হবে এরা কেন আম্লিক বলতো। কারণ প্রত্যেকের দেখো মাথায় ওয়েজ গ্রুপ আছে তো। এই ওয়েজ গ্রুপ থাকার জন্য কি বলতো, এই বন্ডের ইলেকট্রন ওয়ের দিকে সরে যাবে, কারণ ও বেশি ইলেকট্রোনেগেটিভ। এই ওয়ের দিকে সরে যায় বলে বন্ডটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায়, আর ভাঙে বলে H+ ছাড়ে। তাহলে সবারই তো H আছে, দেখো সবার মাথাগুলো তো একই আছে, তাহলে মাথাগুলো নিয়ে চিন্তা করে লাভ আছে? তাহলে মাথাগুলো বাদ দাও, এখন তলায় যেগুলো আছে সেগুলোর দিকে থাকাও, ঠিক আছে? এইগুলো দেখে ভাবো যে কোনটা সব থেকে বেশি হবে, কোনটা সব থেকে কম হবে। দেখো, এখানে একটা জিনিস ভাবতে হবে যে এটা NMe2 আছে, এইগুলো দেখো NO2 আছে, এটা NO2 আছে, এটা বেনজিন রিং আছে। তোমাকে ভাবতে হবে, দেখো এখানে একটা N এর লোন পেয়ার আছে, তাই না? এই যে N এর লোন পেয়ারটা থাকার জন্য দেখো এই লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স করছে, কিন্তু এখানে NO2 তে N এর লোন পেয়ার কিন্তু নেই, কারণ NO2 এর গঠনাকৃতি দেখো, NO2 এর গঠনাকৃতি হচ্ছে এইটা, এই দেখো অসমযোজী একটা বন্ধন করে দিয়েছে, মানে লোন পেয়ারটাই অসমযোজী বন্ধন করে দিয়েছে। তার মানে এর N এর লোন পেয়ার নেই, এর N এর লোন পেয়ার নেই বলে এরকম রেজোন্যান্স করতে পারছে না। এর আবার উল্টো দিকে হবে রেজোন্যান্সটা, কিরকম আমি দেখাচ্ছি। দেখো এই যে বেনজিন রিং, তো বেনজিন রিং এর সাথে যে NO2 টা আছে এরকম, দেখো রেজোন্যান্সটা কিরকম হবে, এই রকম ভাবে যাবে, উল্টো দিকে রেজোন্যান্স। তার মানে এই দিক থেকে ইলেকট্রন গুলো নিচের দিকে আসছে, দেখো এই, ঠিক আছে? এবার এখানটা একটা কথা বলি, এই NO2 তো সেম হওয়ার কথা ছিল, কিন্তু এই NO2 রেজোন্যান্স হবে না কেন? দেখো ভালো করে দেখো, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, মানে এই NO2 এর মধ্যে তো ডাবল বন্ড আছে। এখানে দেখো সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল সিঙ্গেল, দুটো সিঙ্গেল পাশাপাশি হয়ে গেছে বলে রেজোন্যান্স হবে না, বুঝতে পারলে? মেটা পজিশনে থাকলে, ধরো এই যে ওয়েজ গ্রুপ আছে, এই ওয়েজ গ্রুপের সাপেক্ষে অর্থ বা প্যারায় থাকলে কিন্তু রেজোন্যান্স হচ্ছে। কেন? দেখো সিঙ্গেল, এ দেখো এই ওয়েল লোন প্যার যদি রেজোন্যান্স করে কন্টিনিউয়াস বেসে, দেখো ভালো করে দেখো, এরা পুরো NO2 পর্যন্ত চলে এলো। কিন্তু যদি মেটা পজিশনে থাকে, সাপোজ এখানটা ওয়েজ আছে, এই মেটা পজিশনে NO2 গ্রুপ আছে, তখন দেখো এই ওয়েল লোন প্যারটা দেখো এরকম আসছে, তো দেখো এখানে গিয়ে থেমে যাবে। এই সিঙ্গেল, দুটো সিঙ্গেল পাশাপাশি হয়ে যাচ্ছে, বা এদিক দিয়ে দেখলেও দুটো সিঙ্গেল পাশাপাশি হয়ে যাচ্ছে, তার মানে এখানটা কোনো রেজোন্যান্স হবে না। তার মানে তোমাকে এটা বুঝতে হবে কি, যে এই NO2 রেজোন্যান্স করছে, দেখো কি হচ্ছে, এই দিকে ইলেকট্রনটা যাচ্ছে, আর এই NMe2 এই দিকে যাচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করো, এই NMe2 অ্যাকচুয়ালি ইলেকট্রনকে ঠেলছে। তাহলে ঠেলা মানে কি, এই ওয়ের মাথায় ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, আর এই NO2 গুলো কি করছে, ইলেকট্রন টানছে, মানে এই ওয়ের মাথায় ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে। দেখো যত এর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে তত ওয়ের ইলেকট্রনের খিদে বেড়ে যাবে। এই যে ইলেকট্রনের খিদে বেড়ে যাওয়া মানে তখন তত বেশি এই H থেকে বন্ডের ইলেকট্রনগুলো নিজের দিকে টানবে, বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাবে। তার মানে এই যত, এটা তারপরে NO2 টা একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ, NO2 যত তার মানে রেজোন্যান্সের মাধ্যমে টানছে, ওয়ের মাথায় ইলেকট্রন ঘনত্ব যত কমে যাচ্ছে, তত কি কিন্তু এই বন্ডের ইলেকট্রনগুলো ওয়ের দিকে আরো সরে যাচ্ছে, বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, মানে সব থেকে বেশি আম্লিক এটা। আর এখানটা কিন্তু উল্টো, এ আবার দেখো ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, দিয়ে মানে ওয়ের খিদে অনেকটা মিটিয়ে দিচ্ছে, ওর খিদে কমে গেছে, তার মানে সে কিন্তু আর এই ওয়েজ বন্ডের ইলেকট্রন আর টানবে না, তার মানে এর আম্লিকতা সব থেকে কম, ঠিক আছে? এটার হয়তো রেজোন্যান্স হয় না ঠিকই, কিন্তু এতে ইলেকট্রোনেগেটিভ একটা গ্রুপ, একটু হলেও টানে, তার মানে মাঝামাঝি। আর এরও তো আর একটু কম হবে স্বাভাবিক, ঠিক আছে? তার মানে আম্লিকতার ফার্স্ট কে হলো বলতো 3টা, আর সব থেকে লাস্ট কোনটা হলো বলতো 4টা। দেখো 3 ফার্স্ট আর 4 লাস্ট কোনটায় আছে, এই দুটোই আছে, কিন্তু এবার ভাবতে হবে 3 এর পর কোনটা হবে, নিশ্চয়ই 2টা, কারণ NO2 এখানে প্যারা পজিশনে আছে বলে রেজোন্যান্সের মাধ্যমে টানছে, ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বলেও টানছে। আর এখানে রেজোন্যান্স না হলেও NO2 তে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তার জন্য তো কিছুটা হলেও টানবে, যেটাকে মাইনাস আই এফেক্ট বলে, সেই জন্য এরপরে এটা হবে, তার মানে অ্যান্সারটা হবে সি। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাও। দেখো ভালো করে শুনুন, স্ফুটনাঙ্ক কোনটা সর্বনিম্ন বলছে। একটা কথা বলি, স্ফুটনাঙ্ক মানেটা কি, অ্যাট্রাকশন গুলো তোমাকে ভাবতে হবে। সাপোজ কোন যৌগের মধ্যে যদি ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস থাকে, চার্জ, তার মানে অ্যাট্রাকশন বেশি। অ্যাট্রাকশন বেশি মানে তুমি যত তাপ দেবে তত যে যেতে চাইবে না, অনেক তাপ দিলে তবে সে যাবে, মানে স্ফুটনাঙ্কটা তার বেশি।
তার মানে যাদের মধ্যে প্লাস মাইনাস যত হবে তার স্ফুটনাঙ্কটা বেশি। কিন্তু এখানে তোমাকে যে যৌগগুলো দিয়েছে সবাই দেখো অ্যালকেন, কারোর ওইভাবে তুমি চার্জ দেখতে পাবে না, তখন তোমাকে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ভাবতে হবে। দেখো এটা আমি যে যৌগটা আঁকি 2,2 ডাইমিথাইল প্রোপেন, প্রোপ মানে 3টে কার্বন, 2,2 ডাইমিথাইল প্রোপেন মানে এই যৌগটা, ঠিক আছে। 2 মিথাইল বিউটেন, বিউট মানে 4টে কার্বন, 2 মিথাইল বিউটেন যোজ্যতা পূরণ করে দিলাম, এই যৌগটা বলছে CH2 CH3। সাইক্লোপেন্টেন 3টে 4টে 5টা, এই যৌগটার কথা বলছি, ঠিক আছে, CH2। এন পেন্টেন 5টা কার্বন, CH3 CH2 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 CH3। দেখ একটা কথা বলি, এখানে কিন্তু কারোর চার্জ নেই, তুমি একটা পাত্রের মধ্যে শুধু এটা রেখেছো, একটা পাত্রের মধ্যে শুধু এটা রেখেছো, একটা পাত্রের মধ্যে শুধু এটা রেখেছো, একটা পাত্রের মধ্যে এটা রেখেছো, কাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি জানো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি দুটো গোল বল দিলাম, তুমি যদি পাশাপাশি রাখো কতটা জায়গা জুড়ে টাচ করে থাকবে? আর আমি ধরো দুটো ব্যাট দিলাম, কতটা জায়গা জুড়ে টাচ করে থাকবে? যেটা দেখবে বল আছে টাচ করে থাকবে যা সামান্য অংশ জুড়ে, আর যদি দুটো ব্যাট দিই দেখবে অনেকটা বড় জায়গা জুড়ে টাচ করে আছে। তার মানে এখানটায় যেহেতু কোনো চার্জ নেই, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ডস অন সারফেস এরিয়া, মানে সারফেস, যে সারফেস এরিয়া জুড়ে টাচ করে আছে সেই এরিয়ার উপর ডিপেন্ড করে, সেই এরিয়া যত বেশি হবে তত অ্যাট্রাকশন বেশি, মানে বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে এবার তুমি বলো কোনটা মনে হচ্ছে কোনটা ব্যাট আর কোনটা বল, বলো এখানে দেখে মনে হচ্ছে দেখো এটা সব থেকে লম্বা হয়ে আছে আর সব থেকে গোল মতো স্ট্রাকচার হয়ে আছে, দেখো এইটা, তাই না? তার মানে এখানে যদি এই মলিকিউলস এর সাথে আরেকটা এই মলিকিউলস টাচ করো, কতটা জায়গা জুড়ে টাচ করা? অল্প। কিন্তু এই যে লম্বা মলিকিউলস এর পাশে যদি আরেকটা লম্বা মলিকিউলস রাখো, কতটা অনেক বড় জায়গা জুড়ে টাচ করে, মানে এখানে অ্যাট্রাকশন বেশি, এখানে অ্যাট্রাকশন কম। বলছে তার মানে কোনটা স্ফুটনাঙ্ক সর্বনিম্ন, তার মানে অ্যান্সার হবে এইটা, এটা 2,2 ডাইমিথাইল প্রোপেন। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো দুর্বলতম ক্ষার, এক্ষুনি তোমরা অ্যাসিডিটি পড়লে, এই একই ব্যাপার তো, ক্ষার মানে তার উল্টোটা হবে, যৌগগুলো লিখতে পারলেই হবে, ঠিক আছে। দেখো অ্যানিলিন, অ্যানিলিন লেখো, অ্যানিলিন মানে হচ্ছে বেনজিনের মাথায় NH2, ওকে। মিথাইল্যামিন CH3NH2, ডাইমিথাইল্যামিন NH, তার সঙ্গে দুটো মিথাইল আছে। ট্রাইমিথাইল্যামিন N এর সঙ্গে 3টে মিথাইল আছে। দেখো একটু আগে তোমরা শিখলে যত টানা গ্রুপ থাকবে আম্লিকতা বেশি, আর যত ঠেলা গ্রুপ থাকবে আম্লিকতা কম। এখানে উল্টো, যত ঠেলা গ্রুপ হবে আম্লিকতা ক্ষারকীয়তা বেশি। কেন বলতো? ধরো মিথাইল ইলেকট্রন ঠেলে, প্লাস আই এখানে তুমি মিথাইল ঠেলে, মিথাইল ঠেলে, দেখো 3টে মিথাইল মিল ইলেকট্রন ঠেলছে, ঠেললে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। ইলেকট্রন ঘনত্ব যত বেড়ে যাবে এ তত ডোনেট করার টেন্ডেন্সি বেড়ে যাবে, মানে বেশি ক্ষারীয়, ঠিক আছে। এ একটু কম, দুটো মিথাইল ঠেলছে, তাই না? এ আর একটু কম, একটা মিথাইল ঠেলছে। এর আবার উল্টো, জানো তো কেন বলো তো? এর আবার এন এর লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স করছে, দেখো রেজোন্যান্স করছে মানে কি? তার মানে ইলেকট্রন ডেন্সিটি তো কমে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে রেজোন্যান্সের মাধ্যমে। তার মানে কি হচ্ছে বলতো? ইলেকট্রন ডেন্সিটি এখানে অ্যাভেলেবেল থাকছে না। এর যেমন দেখো 3 জনে মিলে একে তো লোন পেয়ার আছে, আবার 3 জনে মিলে ঠেলে এর অ্যাভেলেবিলিটি কত বাড়িয়ে দিচ্ছে বলো তো? যত অ্যাভেলেবেল হবে দেখো কাউকে দিতে পারবে তত বেশি। এর অ্যাভেলেবিলিটি নেই, দেখো না এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। তার মানে সব থেকে দুর্বলতম ক্ষার হচ্ছে এটা, বোঝা গেল ব্যাপারটা? আম্লিকতার পুরো উল্টো ভাববে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাও, কি বলছে? এই সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? অ্যালকেন। দেখো এইসব কোয়েশ্চেন গুলো থাকলে তুমি কত মুখস্থ করবে? সংকেত ফর্মুলা কি বোঝাই করা সব বই বই পড়ে অত যাওয়া যায়? তোমাকে যেটা জানো, ধরো তোমাকে এখানে বলেছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এসব বলেছে, তো তুমি একটু ভাবো যে এই সংকেতটা কাদের ক্ষেত্রে খাটে। তুমি যে কোনো একটা অ্যালকেন ভাবো, যে কোনো একটা অ্যালকেন মানে তো লিখতে পারবে এইটা। যে কোনো একটা অ্যালকিন ভাবো, এটা লিখতে পারবে। যে কোনো একটা অ্যালকাইন ভাবো, এটা লিখতে পারবে। আমি তো তাই করবো, আমি ভুলে গেছি, আমি বইয়ের পড়া জানি না, সেখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাবো। তুমি এবার নিজে দেখো না কটা কার্বন হচ্ছে, C2H কটা হচ্ছে, H6, তাই না? C2H6 হচ্ছে, এটা দেখো C2H6। এখান থেকে কি হচ্ছে? C2 দুটো 4টে C2H4। এখান থেকে কি হচ্ছে? C2H2। এবার বলো তো এই 3 জনের মধ্যে কোনটা বলো তো এই ফর্মুলা CnH2n মানে কি হচ্ছে? n এর দ্বিগুণ, ডাবল হচ্ছে, মানে কোনটায় হচ্ছে বলো তো? দেখো এইটা একমাত্র হচ্ছে। তাহলে তুমি বুঝে গেলে তো, ডাবল বন্ড থাকলে মানে অ্যালকিন থাকলে এই ফর্মুলাটা হচ্ছে, তাহলে অ্যালকিন অ্যান্সার তো হবেই। মানে এটা মনে মনে তুমি ভাবছো অ্যালকিন, কিন্তু দেখো আরেকটা অপশন দিয়ে দিয়েছে অ্যালকিন আবার সাইক্লো অ্যালকেন। তাহলে এটা একটু দেখে নি, সাইক্লো অ্যালকেন মানে ধরো সাইক্লো মানে যে কোনো সাইক্লো রিং ভাবো, 6টা কার্বন যুক্ত সাইক্লো ভাবো, কার্বন 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 কার্বন, ঠিক আছে। যোজ্যতা পূরণ করো, H2 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 H2, কার্বন কটা? 6টা। হাইড্রোজেন কটা? দেখো 12টা। এই দেখো এটাও মিলে যাচ্ছে, 6 আর 12, n এর ডাবল হয়ে যাচ্ছে 2n, তাই না?
তার মানে এটা অ্যান্সার হবে, অ্যালকিনও মিলছে সাইক্লো অ্যালকেনও মিলছে। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে তুমি যেটা জানো সেখান থেকেই অ্যান্সার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সব কিন্তু ওরকম ভাবে পড়ে যাওয়া, যেটা পড়ে গেছি পারবো না ওরকম কিছু হবে না। এই দেখো একটা বড় একটা যৌগ দিয়েছে, রিয়াকশন দিয়েছে, দিয়ে কি সব বলছে দেখো, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, কি সব বলছে। তো এখানে তুমি কিভাবে ভাববে? রিয়াকশনের 4টে ক্যাটাগরি তোমরা জানো কি কি? সাবস্টিটিউশন মানে একটা কিছু ঢুকবে একটা কিছু বেরোবে, এলিমিনেশন মানে সব বেরিয়ে যাবে, অ্যাডিশন মানে সব যুক্ত হবে, আর রিঅ্যারেঞ্জমেন্ট মানে কিচ্ছু হবে না, মানে ঢুকবেও না বেরোবেও না, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো এখন মোটামুটি রিয়াকশনটা কি দেখো, এই এত বড় যৌগটার মধ্যে তা কিছু দেখো, চেঞ্জটা কি দেখো, সবই তো একই আছে, কি হয়েছে বলো? দেখো এই সিএল থেকে এইটা এসছে, ভালো করে দেখো, ভালো করে একদম নিখুঁত ভাবে দেখো, সবাই বুঝতে পারছো তো? দেখো সিএল বেরিয়ে গিয়ে ওএন এ এসছে, আরো ভালো করে বলো, সিএলটা বেরিয়ে গিয়ে ওএন এ যে এসছে, এই যে টাচ বেঞ্জিনের সাথে টাচ হয়ে আছে সিএল, এই সিএল এর জায়গাটা উড়ে কিন্তু অ্যাকচুয়ালি ও মাইনাস ঢুকেছে, দেখো ভালো করে ও মাইনাসটা ঢুকেছে। যে কোনো মাইনাস পার্টকে আমরা নিউক্লিওফাইল বলি, আর প্লাস পার্টকে কি বলি? ইলেকট্রোফাইল। তাহলে অ্যাকচুয়ালি ও এনএটা তো তার পড়ে আছে, অ্যাকচুয়ালি ঢুকেছে তো ও মাইনাসটা, তাই না? সিএল মাইনাসকে বেরিয়ে ও মাইনাস ঢুকেছে, মানে একটা নিউক্লিওফাইল পার্ট ঢুকেছে। তাহলে সেই জন্য এটা নিউক্লিওফাইল ঢুকেছে, মানে নিউক্লিওফিলিক কিছু একটা তো হবে, হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নয় নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো দেখতেই পাচ্ছ ঢুকেছে একটা কিছু, সিএল তো বেরিয়ে গেছে, কারণ সিএলটা গেল কোথায়, এখানে তো নেই রিঅ্যাকশনের মধ্যে, তাহলে একটা কিছু ঢুকছে একটা কিছু বেরোচ্ছে, মানে কি? সাবস্টিটিউশন। তখন অ্যান্সার হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ওকে, নেক্সট কোশ্চেন যাও। দেখো এই যে কম্পাউন্ডটা কি বলছে? প্যারানাইট্রো অ্যানিলিন, ঠিক আছে, আর নাইট্রোবেনজিন আর অ্যানিলিন। প্যারানাইট্রো অ্যানিলিনের দ্বিমেরু ভঙ্গি মানে ডাইপোল মোমেন্ট নাইট্রোবেনজিন আর অ্যানিলিনের সহিত তুলনায় করলে কি তুলনা করতে পারবে? দেখো আমি একটা কথা বলি, নাইট্রোবেনজিন তুমি আঁকছো, নাইট্রোবেনজিন আঁকো, কি আঁকো? এই তো আঁকলে। অ্যানিলিন, অ্যানিলিন মানে এই বেনজিনের মাথা NH2 দেখেছো। প্যারানাইট্রো অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিন আঁকো, অ্যানিলিন মানে NH2, প্যারানাইট্রো মানে প্যারা পজিশনে NO2। এর ডাইপোল মোমেন্ট বলছি এদের দুজনের থেকে বেশি হবে না এর থেকে বেশি, এর থেকে কম, এর থেকে কম, এর থেকে বেশি, হ্যান ত্যান যাবতীয় হাবড়া জাবড়া এসব বলেছে, ঠিক আছে? তুমি এবারে কি করবে এটা ভাবতে হবে তোমাকে। দেখো এইটার মধ্যে একটা জিনিস বলো তো, ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে? দেখো এই যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা দিয়ে দেখো এরকম ভাবে নিচের দিকে যাচ্ছে, মানে এই দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। এখানটা ভালো করে দেখো, এর তো লোন পেয়ার নেই, এই দিকে তো অসমযোজী বন্ধন হয়ে গেছে, তার মানে এর রেজোন্যান্সটা কোন দিকে যাবে? এই দিকে যাচ্ছে, তার মানে এর ইলেকট্রন ফ্লোটা এই দিকে হচ্ছে, তার মানে এরও এই দিকে যাচ্ছে, এর এই দিকে যাচ্ছে। এখানটা কি হবে? এর লোন পেয়ার দিয়ে এই দিকে যাবে, আবার দেখো এর এর তো লোন পেয়ার নেই, অসমযোজী বন্ধ হয়ে গেছে, তার মানে এরও বেনজিন দিকে ডাবল বন্ড এই দিকে যাচ্ছে। ভালো করে দেখো, NH2 এর জন্য এই দিকে যাচ্ছে, NO2 এর জন্য এই দিকে যাচ্ছে, দেখো একই দিকেই দেখো দুটো যাচ্ছে, এর NH2 এর জন্য একদিকে যাচ্ছে, এর NO2 এর জন্য একদিকে যাচ্ছে, আর NH2 আর NO2 এর জন্য এখানে দেখো দুটোই কিন্তু একই দিকে যাচ্ছে, তার মানে এই দুটোর যোগফলটা এটা হচ্ছে, তার মানে এর অনেক বেশি হবে এদের দুজনের তুলনায়। বুঝা গেল? তাহলে নেক্সট তোমাকে ভাবতে হবে যে এইটা ডাইপোল মোমেন্ট তার মানে এই দুটোর থেকে বেশি, তার মানে কোনটা হবে? XY অপেক্ষা, সরি XY অপেক্ষা অধিক হবে। বুঝা গেল? এই দুটোতে XY তার থেকে এটা বেশি হবে। এবার দেখো এই কোয়েশ্চেন এখানেই শেষ হলো, তো পার্ট 3 এখানে কমপ্লিট হলো। অর্গানিক, তোমরা অর্গানিক যা যা পড়েছো, যা যা জানো, সেখান থেকে যা যা কনসেপচুয়াল কোশ্চেন আসবে, তুমি যা জানো সেটা থেকেই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আদার্স কিছু ওরকম ভাবে ভাবতে হবে না যে প্রচুর প্রচুর বই পড়লাম মানে সেখান থেকে তথ্য পেলাম মানে প্রচুর অ্যান্সার করতে পারবো, ওরকম কোনো বিষয় নয়। এই যে কনসেপ্টটা আমি বললাম, এটা অন্য কনসেপ্ট দিয়েও বলা যায়, বা আগেরটা যেটা আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বললাম ওটা আবার অন্যভাবে বলা যায়। নিউক্লিওফাইল জেনে আমি ধরছি জানি না, একটা রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশন থেকে আমি কি চেঞ্জ হচ্ছে, একটা মানে প্রশ্নের মধ্যেই অনেক সময় উত্তরটা থাকে, এটা তোমার কিন্তু ভাবতে হবে। তো প্রশ্নের মধ্যে উত্তর থাকে, সেখান থেকে তুমি অ্যান্সারটা করতে পারবে। একটু তোমাকে ভাবতে হবে, একটু কোশ্চেনগুলোকে ফলো করতে হবে, একটু কনসেপ্ট মানে বাড়াতে হবে, যেটুকু পারো সেখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টাটা করতে হবে, ঠিক আছে? এইভাবে করো ক্লাসগুলো। তো আমি মোটামুটি জৈব রসায়নের প্রাথমিক ধারণা মানে অর্গানিক কেমিস্ট্রি পুরোটা কমপ্লিট করলাম। এরপরে জেন পাসের জন্য যে আলাদা আরো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আবার পার্ট 1 যদি থাকে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে সিরিজ অনুযায়ী পরপর দেবো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেসব চ্যাপ্টারগুলো রয়েছে, আমি বলেছি তো টোটাল 20টা চ্যাপ্টার আছে, আমি সব চ্যাপ্টারে হেল্প করবো, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি এরকম আলোচনা করে দেবো। তোমরা সবাই বইটা পড়ো, এই কটা দিন আমি আগেও বলে দিয়েছি, ভালো করে এই কটা দিন একটু খেটে নাও, নিলে দেখবে কোন জায়গা হয়, জেন পাসের জন্য একদম হেভি জায়গা পৌঁছে যাবে, আমি কথা দিচ্ছি।
তোমরা কোনো সময় কিন্তু মানে একটু দেখবে 2 দিন 5 দিন 6 দিন 7 দিন পড়তে পড়তে মনে হবে কি হচ্ছে এরকম, দেখবে আবার বসে যাবে। এই জিনিসটা করলে কিন্তু চলবে না। আমি যদি এর মাঝখানেও কন্টিনিউয়াস বেসিস ভিডিও ছাড়তে পারি, তাহলে তোমরা কেন পারবে না? ঠিক আছে, তোমরা কন্টিনিউ পড়ে যাও, কিন্তু তোমরা পড়ে যাও, দেখো জায়গা পাবে একদম 100% বলছি। ঠিক আছে, ক্লাস এখানেই শেষ করলাম। ওকে বাই, আজকের জন্য শেষ।